হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা শুনতে পাচ্ছি সবাই। হ্যাঁ, ভালো আছি। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি আসলে অনুষ্ঠানটা মোটামুটি প্রথম থেকেই দেখছি। আচ্ছা, অনেক তো ধন্যবাদ। জি, তো অনেক সময় আসলে আপনাদেরকে একটু কথা বলবো কিন্তু কেন জানি আরেক ফিল করে বলি নাই আর কি। আচ্ছা সেটা হচ্ছে আমি 2009 সালে আমি বিয়ে করছিলাম। আচ্ছা তো আপনার ওনাদের সাথে আমার জীবনে আমি যে স্বপ্ন দেখেছিলাম যে আমার কেমন হবে বা এবং সম্পূর্ণ বিপরীত আমি পাইছিলাম আর কি। হুম তারপর যে আমাদের দুজনের ভিতরে সমঝোতা হয় আমরা সেপারেট হয়ে গেছি, ডিভোর্স হয়ে গেছে আমাদের। হয়ে যাওয়ার পরে আমি পরবর্তীতে আবার ফ্যামিলি দুটাই ফ্যামিলি পছন্দ হয়েছে। পরবর্তীতে আবার ফ্যামিলি পছন্দে আমি বিয়ে করি। হুম তো করার পরে দেখা গেছে যে আগেরটা থেকে মনে হচ্ছে যে পরেরটা আরো খারাপ। আমি যেগুলো চাইছি আমার যেসব চাহিদা এগুলা কোনোভাবেই মিলাতে পারছিলাম না আর কি। আমি ঠিক বুঝিনি, মানে দুটো দুটো মেয়ে দেখা হয়েছে, তার মধ্যে একজনকে না, প্রথমটা তো আমি বিয়ে করছি ফ্যামিলি পছন্দে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফ্যামিলির পছন্দে একটা বিয়ে অলরেডি হয়েছিল। আচ্ছা, জি জি। তারপরে বিয়েটার কি হলো? আমার সাথে ওনাদের ওই ফ্যামিলির সাথে আমার মনোমালিন্য বা আমার আমি যেমন চাইছিলাম ওভাবে পরে নাই আর কি। কিরকম কি চাওয়া হয়েছিল? হয়েছিল মানে মেয়েটা বাইরে যাবে না, পরপুরুষের সাথে তেমন একটা ইয়ে থাকবে না, বা কোথাও যদি কিছু করতে হয় আমার সাথে পরামর্শ করে কোনো কিছু করবে, বা একটু সমস্যা ঠিক ব্যাপারগুলো পরিষ্কার হলো না যে ব্যাপারটা কি করতো মেয়েটা, বাইরে যেতে চাইতো না? বাইরে যেতে চাইতো আর কি। সে আমি বলতাম যদি কোথাও আপনি বাইরে যান বা যদি কোনো কিছু থাকে, কোনো কিছু প্রয়োজন হয় সেটা আমার সাথে শেয়ার করবা। কিন্তু দেখা গেছে যে উনি ফ্যামিলি ও নিজের একা মতে সে বাইরে যাইতো, নিজের পছন্দের সহিত কোনো কিছু করতো, বা বিভিন্ন আদার্স অনেক কিছুই আমার পছন্দ মানে হতো না, স্বামীর কথা অতটা শুনতে চাইতো না, এরকম? শুনতে চাইতো না। জি জি আচ্ছা, জি। যেগুলো নিষেধ তো করা হতো সেটাও করতো? জি করতো। তো যখন আচ্ছা আমি বলতাম যে তুমি কেন আজকে, আমি বাসায় গেলাম, তারা ফোন দিলাম, সে বললো যে আমি বাসা পথে, সে বললো যে আমি বাসায় আছি। তো আমি কিছুক্ষণ ভিতরে বাসায় গেলাম, গিয়ে দেখলাম যে সে বাসায় নাই। হুম তো তখন ফোন দিলে যে তুমি তো বললা যে বাসায় আছে, এখন বাসায় নাই কেন? তখন আচ্ছা সে বলতে যে ঠিক তুমি আছে, যে এখন বুঝতে পেরেছি, মানে কথা মতো চলতো না আর কি। জি হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ, তুমি রাগ করবা এই জন্য আমি বলি নাই। হুম তা আমি বললাম যে আমি রাগ কেন করবো, তুমি সত্য সত্য ভাবেই তো থাকবা। আর স্বামী স্ত্রীর ভিতরে যদি সত্যতা না থাকে তাহলে তো অনেক কিছুই সমস্যা হয়ে দাঁড়ায়। মানে বাইরে এইভাবে যাওয়ার ক্ষেত্রে একটু নিষেধাজ্ঞা ছিল? জি, মানে আচ্ছা, যত কিছুই করুক আমার পরামর্শ ক্রমে আমার সাথে পরামর্শ পরামর্শ করে, বা অনুমতি ক্রমে দুটোই? জি জি হুম জি জি, হুম বা আমার ফ্যামিলির সাথে পরামর্শ করে, আমার আম্মা ভাইয়েরা আছে সবার সাথে পরামর্শ করে সে কিছু করবে, ওগুলা কোনো পাত্তা দিত না আর কি। আর ফ্যামিলিটাও আমি যদি কোনো কিছু বলতাম ওনারাও পাত্তা দিতেন না, আচ্ছা ঠিক ওনারাও। আছে, ওটা বুঝেছি। এবার আমরা নেক্সট কি হলো হ্যাঁ, তারপর তো ওখানে শেষ চলে যাই। পর্যায়ে আমাদের দুজনের ভিতরেই আপনার সমঝোতার মধ্যে আমরা দুজনেই আপনার এটা আমরা ডিভোর্স হুম হয়ে গেছে আমাদের। আচ্ছা, ডিভোর্স হয়ে যাওয়ার পরে কতদিন পরে, বিয়ের কতদিন পরে প্রথম বিয়েটা ডিভোর্স হলো? প্রায় 3 বছর। সেখানে কোনো ছেলে মেয়ে হয়েছিল? একজন ছেলে হয়েছিল, জি। আচ্ছা, তো ছেলেটি কোথায় এখন? ছেলেটি দুজনের কাছেই আছে, আমিও খোঁজ খবর রাখি বা সে তার কাছেও আছে। মানে মূলত মায়ের কাছে থাকে? হ্যাঁ জি, ছেলেটা মায়ের কাছেই থাকে। আমাদের দুজনের যে মতে মা ওর কাছেই রাখছে আর কি, আচ্ছা ঠিক পড়ালেখা আছে, খরচ ওকে, টরচা। আমরা একটু আগাই এখন। হ্যাঁ তো নেক্সট টাইম আমি আবার ফ্যামিলি বিয়ে পরামর্শ করে আবার বিয়ে করি। হুম, তিন বিয়ে বছর করার 3 বছর পরে ডিভোর্স হলো, তারপরে আবার বিয়ে হলো? আবার বিয়ে করলাম, জি। কতদিন পরে? আপনার প্রায় 1 বছর পরে। আচ্ছা, ওকে। করার পর একটা পর্যায়ে দেখা গেল যে পূর্বেটা যেমন ছিল এখনকারটা মনে হচ্ছে যেন এর থেকেও আরেকটু উৎকৃষ্ট। এখন ওয়াইফ কেমন? আগেরটার মধ্যে থেকে অনেক আমার চাহিদা সম্পূর্ণ ওটা আগেরটার থেকে মনে হচ্ছে যেন আরো বিপরীত। আচ্ছা, আরো বিপরীত না ভালো না খারাপ? খারাপ খারাপ খারাপ। আচ্ছা হুম তো আমি আসলে এখন আমার ভাগ্যকে মেনে নিয়েছি। আর হচ্ছে আমি যত সম্ভব চেষ্টা করি তার চাওয়া পাওয়া গুলা তার কাছে সেগুলো চাওয়াগুলা আপনার পর্যাপ্ত
পরিমাণ ফিল আপ করে তার সাথে ভালো থাকতে, তো অনেক কিছুই দেখা যাচ্ছে যে সে আপনার মাইন্ডে আর কি কোনোভাবেই তার মতো মানে আগের থেকে অনেক ইয়ে আর কি। এখন হচ্ছে কি আমার বন্ধু বান্ধব, আমার ফ্যামিলি, আমাদের যে সোসাইটি আছে এর ভিতরে কিন্তু এরকম ঘটনা নাই যে দ্বিতীয় বিয়ে বা ডিভোর্স হয়, এটা নাই আর কি। একটা পর্যায়ে আমি মানসিক ভাবে আমি অনেক দুর্বল। এই পর থেকে আমার ভাইয়েরা বা আমার বন্ধু বান্ধব সবাই মনে হচ্ছে যে আমার সাথে মানে আমার থেকে দূরে 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 দূরে। তো একটা পর্যায়ে আমার দুইটা জিনিস আমাকে অনেক ভাবায় যে কেন আমার জীবনটা এমন করলো। এটা করতে 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 একটা পর্যায়ে আমি কাজকর্ম দায়ী করি, কিন্তু একটা পর্যায়ে যখন আমি অবসর হই বা মানসিক ভাবে অন্যভাবে আমি যদি ফ্রি থাকি ওই জিনিসগুলো আমাকে ভাবায় প্রতিনিয়ত। আমি মানে কি চিন্তা আসে তখন মাথায় চিন্তা আসে যে কেন আমি সুন্দরভাবে তো জীবনযাপন করতে পারতাম, বা দুনিয়াতে স্বামী এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন যে এত সুন্দর একটা সম্পর্ক দিতে, কেন সে তারা এগুলা তারা মানে মনটা খুব বিষণ্ণ থাকে আর কি, তাই তো? সব সময় সেটাই আমি কখনো মনে হচ্ছে মেনে নিতে পারতেছি না। যদিও আমার হয়েছে জীবনে, কিন্তু আমি আমার এই ঘটনাগুলো আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না। এখন এই দ্বিতীয় বিয়েটা হয়েছে কতদিন হলো? এটাও হয়ে গেছে প্রায় আপনার 11 বছর হয়েছে এটা। আচ্ছা, আরো এখানেও ছেলে মেয়ে আছে? এখানে দুজন ছেলে মেয়ে আছে। আচ্ছা, ওদের বয়স কত এখন? বড় ছেলেটা হচ্ছে 9 বছর আর মেয়েটা হচ্ছে 4 বছর। একটু কি মানে ঝগড়াঝাটি মনোমালিন্য হতে থাকে সব সময়? সব সময় না, যেমন মেয়েটা খাচ্ছে না তখন মেয়েটাকে বুঝে শুনে খাওয়াবো। এসে দেখা যাচ্ছে আমি অফিস থেকে আসলাম, সে আমার সামনে মেয়েটাকে মারধর করলো, বা ওই মুহূর্তে মেয়েটা নাকের মধ্যে বাত আটকা পড়লো, মেয়েটা অনেক কষ্ট পাচ্ছিল। তখন তাকে আমি বলতে গেলে তখন সে বলে যে তুমি তাহলে তুমি খাওয়াও, এই ধরনের মানে উল্টাপাল্টা কথা বলে। কিন্তু আপনার যেটা নিয়ম, মানে ওরা তো বেশ বড় হয়ে গেছে এখন। কত জানি বয়স ওদের? মেয়েটা হচ্ছে 4 বছর। 4 বছর। তো এখনো মার খাইয়ে দিতে হচ্ছে? জি, মার খাইয়ে দিতে হচ্ছে। আচ্ছা, 3 বছর শেষ হলো কিছুদিন হইলো এরকম আর কি। তো যখন বাচ্চা খাচ্ছে না তখন ও রাগারাগি করছে? জি, রাগারাগি করছে, হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে যেমন সে আমি বাসাতে বের হয়ে গেলাম, একটা পর্যায়ে সে তার বোন আসছে, বোনের সাথে বাইরে চলে গেল। আচ্ছা, তো এখন দেখা গেছে সে তার বাসার মধ্যে সে বোনের সাথে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। কথা শুনছে না যখন তখন মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে আর কি। জি জি জি। তো আমি আসলে মূল সমস্যাটা হচ্ছে যে আমি সবসময় হীনমন্যতায় ভুগি যে আমার জীবনটা আসলে কেন এমন হলো, আর আমার দুইটা ঘটনায় কেন সেম হয়ে গেল। হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা তো খুবই ফ্রাস্ট্রেশন হওয়ার কথা, হতাশ লাগার কথা। আজকের জন্য আমাদের কাছে প্রশ্নটা কি, আমাদের বিরতির সময় হয়ে যাচ্ছে তো আজকে জাস্ট এটাই আমার কাছে যে প্রশ্নটা কি আজকে একটু প্রশ্নটা একটু সহজভাবে এই জিনিসটা কিভাবে আমি নিজেকে মানিয়ে নিতে পারি, কিভাবে আমি নিজেকে মানিয়ে নিতে পারি। খুবই সুন্দর প্রশ্ন। একটু লাইনে থাকতে হবে, দেখি আমাদের যদি সময় থাকে একটু ছোট করে প্রশ্ন আছে কোনো? একটু ছোট করে যদি বলেন যে আপনি বলছিলেন যে আরো খারাপ ব্যবহার করেন উনি, এই খারাপ ব্যবহার বিষয়টা যদি থাকে আর কি, যদি একটা পয়েন্ট বলতে পারেন, যদি কোনো বলতে অসুবিধা না থাকে তাহলে যদি বলেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। সেই ধরনের বলে যে একটু ছোট লোকই মানসিকতা, কেন আমি বাইরে যেতেই পারি। তো আমি বললাম যে কেন বাইরে গেলে তো আমার সাথে শেয়ার করে যাওয়াটা উচিত। হ্যাঁ, তাহলে আমি কি ধরে নেব যে আমার সাথে শেয়ার যেতে না করা হয়েছে, সেক্ষেত্রে বাইরে যাওয়া অন্য কোনো বিষয় থাকতে পারে। তোমার একটা ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, আমার একটা প্রশ্ন ছিল যে আপনার দ্বিতীয় স্ত্রীর সাথে আপনার বয়সের পার্থক্যটা কতখানি? আমাদের সর্বোচ্চ 3 বছর। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আর নাই তো প্রশ্ন না? ওকে, অনেক অনেক ধন্যবাদ আমাদের ফোন করার জন্য। খুবই মন খারাপ থাকে, হীনমন্যতা কাজ করে, আমরা আলোচনা করব। রিজিনা, তুমি যদি আগে একটু বলো। হ্যাঁ, ওনার দুটো ঘটনাই আসলে দুঃখজনক এবং উনি এখন তো মর্মাহত বিষয়টা নিয়ে ভাবছে। কিন্তু অনেক সময় হয় কি, সমস্যা কেন হচ্ছে ওটা একটু ফিরে দেখার একটা জায়গা থাকে। মানে এটা হয় কি, যেহেতু প্রথমবার একটা ঘটনা ঘটে গেল, পরের বার পরিবারেও একই রকম ঘটনা আমার মনে হচ্ছে যে ওনাকে মানছে না বা ওনার কথা শুনছে না। এখন এখানে আমার কি কন্ট্রিবিউশন আছে, মানে এই সমস্যাগুলো যে হচ্ছে এটার ক্ষেত্রে
আমার কি করণীয় বা আমার কারণে কি হচ্ছে, এই জায়গাটা যদি আমি কিছু এখানে কোনো অবদান ভূমিকা রাখছি কিনা, হ্যাঁ সেটা যদি খেয়াল করা হয় তাহলে ওনার জায়গাটা উনি শুধরাতে পারে। আর অন্যজন যিনি আছেন ওনার ওয়াইফের যে আমি শিশুর ওই জায়গাটা দেখলাম যে বাচ্চাকে খাওয়াচ্ছে বা মারছে, তার মানে উনিও রেগে থাকছে, মনে হচ্ছে ওনারও রাগের ব্যাপারটা ওনার মধ্যেও আছে। তাহলে আচরণের মানে আমার আচরণটা আমি কেমন রাখছি এবং আমার সাথে সম্পর্ক যার আছে, যেমন স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে এই আচরণগুলোর কারণে সমস্যা হচ্ছে কিনা এই জায়গাগুলো দেখা, প্লাস একজনের সাথে আরেকজনের যে সম্পর্ক ভালো থাকে কিভাবে সেই জায়গাগুলোতে চর্চায় থাকা দরকার। আমি আরেকজনকে সম্মান করব, তার ভালো লাগা মন্দ লাগাগুলোকে খেয়াল করে দেখা, সেটাতে রেসপেক্ট করা, বিশ্বাসের জায়গাটা থাকা, একটু সমঝোতার যে জায়গা সেটা থাকতে হবে। আমরা যেটা ইংলিশে বলি আন্ডারস্ট্যান্ডিং, বেটার আন্ডারস্ট্যান্ডিং তৈরির ক্ষেত্রে। তারপর ছাড় দিতে হবে, আমাকে একজন এটা বললো আর আমি ওটাই, তারপর ইগো একটা ব্যাপার, যে ইগোর কারণে তাকে আমি মানে আমি দুঃখবোধ প্রকাশ করব না বা আমি ভুল করলেও বলবো না, আমরা কিন্তু একটু সরি বলতে পারি, তাহলে কিন্তু সে একটু ভালো ফিল করে, কারণ সে আঘাত পেলো আবার সেই তার পিছনে দৌড়াচ্ছে, এরকম আমরা দেখি অনেক সময় অনেক কেসে। তো এই জায়গাগুলোতে আসলে চেক অ্যান্ড ব্যালেন্সটা খুব জরুরি, দুইজনেরই কোঅপারেশন, মানে এগিয়ে আসার যে একটা ভালো সম্পর্কটা যাতে আমাদের থাকে, আমাদের সুখী জীবন আমি পরিচালনা করব, সেটার জন্য আমাদের দুজনেরই চাওয়া পাওয়াতে মিলতে হবে, না মিললে সমস্যা। একটু মনে হয় যে শ্রদ্ধার জায়গাটা মাথায় রাখা আর কি বেশি, মানে দুজনের আমার নিজের চিন্তার একটা জায়গা, যে দুটা ঘটনায় যেহেতু সমস্যা হচ্ছে, এখন জানি না উনি তো এখন ফোনে নেই, হয়তো শুনছেন, যে উনি কি শাসন করাটা একটু বেশি করে ফেলছে কিনা। শাসন শব্দটা আমরা অনেক সময় বাবা মা সন্তানকে শাসন করে, কিন্তু স্বামী স্ত্রী কিন্তু একজন বন্ধু, এই সম্পর্কটা একটু কিন্তু আলাদা। সেখানে যদি অতি শাসন করে ফেলি বা আমাকে মানতেই হবে, আমার কথা না মানলে চলবেই না, এটা কিন্তু আবার ওয়াইফও বলতে পারে যে আমারও এই চাওয়া পাওয়া আছে, এটাও হতে হবে। তো এই জন্যই ওই যে সমঝোতার জায়গাটা আসা দরকার, এটুকুই। থ্যাংক ইউ। জি ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন। আসলে ম্যাডামও কথা বলেছেন, এখানে কিন্তু দুইটা জিনিস আমার কাছে মনে হচ্ছে। মানুষ তো আমরা দুইজন, মানে আপনি এবং আপনার স্ত্রী, শুধু দুইজনের কিন্তু বিষয়টা হিসাব করতে হবে। শুধু এক দিক থেকে দেখলে বোধহয় আমরা ঠিক জাজটা করতে পারবো না। আমরা আপনার বক্তব্য শুনলাম, কিন্তু আমরা কিন্তু আপনার স্ত্রীর বক্তব্য কোনো কিছুই জানি না। যে জিনিসটা আমরা লক্ষ্য করছি যে আপনি যেগুলিকে খারাপভাবে বিশ্লেষণ করছেন, যে সে কথা শুনছে না বা কথা মানছে না, বাইরে চলে যাচ্ছে, এগুলি হয়তো আপনার কাছে বেশি মনে হচ্ছে। আমরা কিন্তু জানি না আসলে যে উনি কেন বাইরে যাচ্ছেন, কেন কথা শুনছেন না, কতটুকু শুনছেন না, যেটুকু শুনছেন না সেটা কি অনেক ক্ষতি করে ফেলছে সংসারের, অথবা সেটার কি প্রভাবটা কতটুকু, সেটাও কিন্তু আমরা জানছি না। আমি যেটা বলতে চাচ্ছি আর কি, আপনার স্ত্রীর মনটাকেও একটু বোঝার দরকার আছে বলে আমার মনে হয়। তার সাথে কোথায় কোথায় আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাবটা সেটা পিন পয়েন্ট করার দরকার আছে বলে মনে হয়। বিকজ এইটা যদি না শেষ হয়, মানে এই জায়গাটা যদি আমরা কাজ না করি, তাহলে কিন্তু সত্যিকার অর্থে আমরা সমাধানটা খুঁজে পাবো না। সুতরাং আমি প্রথমে এটা বলবো আর কি, এমফাসিস দেবো, প্রথমে এটার উপরে জোর দিচ্ছি যে আপনি আপনার স্ত্রীর মনটাও বোঝার চেষ্টা করেন, একটু খোলামেলা আলাপ করার চেষ্টা করেন, সে কী চাচ্ছে সেটা বোঝার চেষ্টা করেন। আমার মনে হয় তাহলে কিন্তু অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কিছু স্বাধীনতার কথা, আমি স্বাধীনতা বলতে অনেক কিছু বোঝাচ্ছি না, মনের স্বাধীনতা, অন্তত আপনার সাথে কথা বলার স্বাধীনতাটা, বা সে তার বোনের সাথে বাইরে গেলে আপনার রাগ করছেন, কিন্তু বোনের সাথে বাইরে না যেতে পারলে তার অনেক হয়তো মনের কষ্টই থেকে যাবে। অত বোনের সাথে গেলে অনেক সময় মানুষের তো ভালোও লাগা তৈরি হয়, তো সেইটা যদি আপনি বাধা দেন তাহলে কতটুকু মানবে সেটাও কিন্তু একটু হিসাব করে দেখার বিষয় আছে। অর্থাৎ আমি বলছি যে সমঝোতার জায়গাটা কিন্তু দেখতে হবে, যেখানে আপনার স্ত্রী ভালো থাকে সেই জায়গাটা কিন্তু খুঁজে বের করতে হবে। কারণ আপনার স্ত্রী রাগ করছেন মানে তার ভিতরে কোনো কষ্ট কাজ করছে, রাগের তো একটা কারণ থাকে, সেই কারণটাও কিন্তু খুঁজে বের করতে হবে। এবং রাগের পেছনে সবসময় কষ্টটা থাকে, সেই কষ্টটা কিন্তু বের করতে হবে খুঁজে, এবং সেটার কিন্তু সাহায্য করতে হবে। এটার একটা দিক বললাম। আরেকটা দিক, আপনার কথাগুলি শুনে হচ্ছে যে আপনিও একটু বিষণ্ণতায় ভুগছেন বা আপনার মনের মধ্যে কষ্ট আছে। সুতরাং এই কষ্টটারও একটু লাঘব করার চেষ্টা করতে হবে। আপনার যদি সবসময় আপনি নেতিবাচক চিন্তা করেন আপনাকে নিয়ে, বা হীনমন্যতায় ভোগেন, আপনি যে কনফিডেন্সের কথা বলছেন সেগুলো যদি ভোগেন, তাহলে আপনার মনেও কিন্তু শান্তি আসবে না, আপনার মনে ভালো লাগাটা থাকবে না। তা আমার মনে হয় সেই ক্ষেত্রে প্রফেশনাল কোনো পেশাজীবী কোনো কাউন্সিলর, সাইকোথেরাপিস্ট
বা যে কোনো প্রফেশনালসের কাছে কিন্তু আপনি যেতে পারেন, গিয়ে কিন্তু একটু হেল্প নিতে পারেন। যদি এটা এরকমই হয় যে না আপনি একটু ডিপ্রেশনই হচ্ছে, আপনার বিষণ্ণতা হচ্ছে, এর চিকিৎসা হতে পারে, এটার জন্য থেরাপি হতে পারে। আমার সেই ক্ষেত্রে আপনার স্ত্রী সহ করলে সবচেয়ে ভালো হবে। আমি আমার পক্ষ থেকে এই জিনিসগুলির কথা বললাম, বাট আমি বলছি যে দুজনে একসাথে বুঝতে হবে, দুজনের কষ্টগুলি একসাথে শেয়ার করতে হবে, এবং তারপরে নিশ্চয়ই একটা পথ খুঁজে পাওয়া যাবে যাতে আপনারা নিশ্চয়ই সুন্দর থাকবেন। কারণ সুন্দর থাকতে হবে আর অনেকগুলি কারণ। আপনাদের কিন্তু 2টা বাচ্চা এখানে আছে, আর একটা আগের বাচ্চাটা আপনাদের সাথে থাকছে না, কিন্তু এখন 2টা বাচ্চা আছে। এদেরও কিন্তু সুন্দর থাকাটা আপনাদের সুন্দর থাকার উপর নির্ভর করে। অনেক ধন্যবাদ। মানে আমাদের তো মানে ম্যারেজটা কি সেটা একটু বুঝতে হবে, যে বিয়ে বলতে আমরা কি বুঝি। বিয়ে মানে কিন্তু এটা না যে একজন আরেকজনকে মানে ডমিনেট করব। ডমিনেট কথাটা বাংলা জানি না, যাই হোক আমাদের দুজনেই সমকক্ষ থাকার জায়গাতে থাকলে অসুবিধা কম হয়।